আসসালামু আলাইকুম। আমার এসএসসি লেভেলের 2026 এবং 2027 ব্যাচের যারা যারা ছাত্রছাত্রী আছেন, তো আজকে আমরা আলোচনা করব রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল নিয়ে। আজকের এই ক্লাসটি সম্পূর্ণভাবে শেষ করার পর আপনি এখান থেকে একটি সৃজনশীল মাস্ট কমন নিতে পারবেন। এটা একেবারে লিপিবদ্ধ করে রাখেন, মানে এই টপিক দুইটা থেকে মাস্ট আপনার প্রশ্ন হবেই হবে। আর কি রকম টাইপের আপনাদের জন্য প্রশ্ন করবে সেগুলো সবগুলো নিয়ে আজকে আলোচনা করবো। আরেকটা কথা হলো যে এই রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল নিয়ে স্টুডেন্টের মাঝে একটু ঝামেলা তৈরি হয় কোনো কোনো টপিক নিয়ে। আমি আজকে একদম ধরে ধরে দুইটা পরমাণু মডেল একেবারে চুলচেরা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। আপনি আর কখনো কোনো দিনও ইনশাল্লাহ কোনো টপিক নিয়ে এই দুইটা মডেল নিয়ে আপনি টেনশনে পড়বেন না, একেবারে লিপিবদ্ধ আকারে লিখে রাখেন। আচ্ছা আসেন, মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ক্লাস নিচ্ছি আর আপনারা শুধু দেখছেন, এটা করলে কিন্তু ঝামেলা। তো প্লিজ প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, দেখার সময় মাস্ট নোট করতে হবে আপনাকে। এবার আসেন, আমরা আর কোনো কথা টথা না বাড়িয়ে তাহলে আমরা মূল ক্লাসের দিকে প্রবেশ করি। বুরহানুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, যাই হোক, আমরা যে কয়েকজনই যুক্ত হই না কেন আমরা ক্লাস চালিয়ে যাব। আর আমরা ইউটিউবে আবার তো আপলোড করে দেবো এটা ক্লাস। এবার আসেন, এই যে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্র যেটা, সেটা হচ্ছে যে এইটা। হ্যাঁ, এখন আমাকে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথমে কি বলেছে যে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে পরমাণু, এই পরমাণুর একটা কেন্দ্র আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে এই কেন্দ্র বাবুটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই কেন্দ্র বাবুটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ এই যে এর ভেতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর এর বাইরে থাকে ইলেকট্রন। তাহলে আমরা এর বাইরে মানে এদের কক্ষপথে থাকে ইলেকট্রন। তাহলে এক নম্বর টপিক একেবারে ক্লিয়ার। আমি আবার বলছি যে পরমাণুর একটি কেন্দ্র আছে, তাহলে যে পরমাণুর একটা কেন্দ্র ছিল আমরা সেই কেন্দ্রটাকে বুঝলাম যে এই যেটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। আমি আর একটু বড় করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। পরমাণুর কেন্দ্র, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কে থাকে? প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ এর মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন। আর এর বাইরে অর্থাৎ কক্ষপথে থাকে কি? ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, এই যে কথা হলো আপেক্ষিকভাবে মানে কি? ধরে নেওয়ার ক্ষেত্রে। আপেক্ষিক মানে হচ্ছে ধরে নেওয়ার ক্ষেত্রে ইলেকট্রনের ভর খুবই নগণ্য, মানে খুবই কম। এ কারণে আপেক্ষিকভাবে এর ভরটাকে শূন্যর কাছাকাছি ধরা হয়। প্রোটন এবং নিউট্রন এর ভর যতটুকু হয়, ইলেকট্রনের ভর তার চাইতে অনেক 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 কম। তাই আপেক্ষিকভাবে অর্থাৎ ধরে নেওয়ার ক্ষেত্রে এর ভরটা শূন্য ধরে নেওয়া হয়। তাই যেহেতু এই যে ইলেকট্রনের ভর শূন্য ধরে নেওয়া হয়, তাহলে এই পরমাণুর মধ্যে সর্বমোট 3 ধরনের কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে এই ইলেকট্রনের ভর যেহেতু শূন্য ধরে নেওয়া হলো, তাহলে এই পরমাণুর ভর এখন কে নির্দেশ করবে? এই পরমাণুর ভর মূলত প্রোটন এবং নিউট্রনে নির্দেশ করবে। তাই বলা হচ্ছে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরে নেওয়া হয়, তাই নিউক্লিয়াসের ভিতর অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ একটা পরমাণুর ভর মানে প্রোটন এবং নিউট্রনের ভর। তাই ভর সংখ্যা সমান আপনারা পড়ে থাকেন প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে একটা পরমাণুর মধ্যে 3টা কণিকা থাকলেও ইলেকট্রনের ভরটা খুবই কম, তাই শূন্যর কাছাকাছি ধরে নেওয়া হয়। যেহেতু সে শূন্যর কাছাকাছি, তার মানে এখন বাকি থাকলো প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে একটি পরমাণুর ভর, মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, এই অংশটুকু আমি কি ক্লিয়ার করতে পেরেছি আমার স্টুডেন্টের কাছে? একটু আমাকে জানাবেন। আমাকে একটু কষ্ট করে জানাবেন যে অংশটুকু ক্লিয়ার করতে পারলাম কিনা আমার স্টুডেন্টের কাছে। মাহবুবুল হাসান মাসুদ, থ্যাংক ইউ। আল আবির, থ্যাংক ইউ সো মাচ। বোরহানুদ্দিন, থ্যাংক ইউ। মিজানুর রহমান, মানবিক বিভাগে পড়েন তাও আসছেন, বাবা রে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
তাহলে 1 নম্বর পয়েন্ট গেল। এবার 2 নম্বরে কি বলছে দেখেন, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। দেখেন এই যে পুরো পরমাণুর কথা যদি চিন্তা করেন, পুরো পরমাণুর চাইতে নিউক্লিয়াস কি ছোট নয়? অবভিয়াসলি নিউক্লিয়াস ছোট, তাই বলা হচ্ছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, তাহলে আমরা এই যে এভাবে বুঝাই তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। ওকে, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। খেয়াল করে দেখেন অনেকগুলো ফাঁকা জায়গা আছে, পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। এই তো দুইটা কথা চলে গেল। এরপরে 3 নম্বর, পয়েন্ট কি আছে একটু পরে দেখি আমরা। প্রত্যেকটা টপিক একদম পাঠ্য বইয়ের আপনাদের যেগুলো আছে একদম সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করা আছে। এবার এই সি নাম্বারটাই কিন্তু আপনার ছাত্রছাত্রীদের মাঝে সবচেয়ে বেশি ঝামেলা তৈরি করে। এই সি নাম্বারটাই কি আছে দেখেন, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী বা গ্রহগুলো ঘুরছে। সৌরজগতে আমি একটু এই জিনিসটা বুঝাই, এটা হচ্ছে আমাদের সূর্যমামা। এই সূর্যমামাকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরছে বা বিভিন্ন গ্রহগুলো ঘুরছে। তাহলে এটা হচ্ছে যে কি সান বা সূর্য, এটা হচ্ছে যে আর্থ বা হচ্ছে পৃথিবী। তাহলে যে এটা সৌরজগৎ ধরে নিলাম, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো যেমন ঘুরছে, ঠিক একই রকম ভাবে বুঝাতে চেয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘুরছে। কে বোঝাতে চেয়েছে? রাদারফোর্ড। এবার এটা কিন্তু আবার কোথায় চলে যাবে? আপনার ইয়াতে চলে যাবে, অর্থাৎ সীমাবদ্ধতাতে চলে যাবে। সীমাবদ্ধতাতে চলে যাবে অর্থাৎ এটা ভুল, এই জিনিসটা ভুল বলেছে, মানে পরে প্রমাণিত হয়েছে যে ভুল। এটা কেন ভুল প্রমাণিত হয়েছে? আমাদের ইলেকট্রনের চার্জ আছে, নিউক্লিয়াসেরও কিন্তু চার্জ আছে। এক্ষেত্রে সূর্যের কোনো চার্জ নেই, আবার পৃথিবীরও কোনো চার্জ নেই। তাহলে এই জিনিসটাতে চার্জ আছে, বাট সৌরজগতের সাথে তুলনা করেছে, কিন্তু সৌরজগতের এগুলোর কোনো চার্জ নেই। তাই চার্জযুক্ত জিনিসের সাথে চার্জহীন জিনিসের তুলনা করাটা ভুল হয়নি, এটা সীমাবদ্ধতাতে যাবে। আগেই পড়িয়ে দিলাম যাতে করে পরে বুঝতে সুবিধা হয়। তাহলে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন এই যে আমাদের গ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘুরছে, বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এই যে কথাটা বোঝাচ্ছে আপনাকে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী বা গ্রহগুলো ঘুরছে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোন পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, তাহলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে মনে করেন যে আপনার 6টি প্রোটন আছে, 6টি প্রোটন আছে, তাহলে এর বাইরে 4টি কি থাকবে, 6টি কি থাকবে, ইলেকট্রন থাকবে। নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে যদি 6টা প্রোটন থাকে, তাহলে 1 2 3 4 5 6টাই এখানে কি থাকবে, ইলেকট্রন থাকবে। একটু খেয়াল করে দেখেন, তাহলে 6টা যদি আপনার প্রোটন থাকে যার চার্জ হচ্ছে প্লাস বা পজিটিভ, আর 6টা অবভিয়াসলি তখন কি থাকবে, ইলেকট্রন থাকবে যাদের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, যাদের চার্জ নেগেটিভ। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যদি 6টা প্রোটন থাকে, তাহলে আমাদের কেন্দ্রতে 6টা প্রোটন থাকার কারণে আমাদের যে কক্ষপথগুলো আছে, কক্ষপথে কিন্তু 6টা ইলেকট্রন থাকবে। তার মানে প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। এখান থেকে ধারণা আপনি নিয়ে নিতে পারলেন যে প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যাও ঠিক ততই। তাহলে এখন এখান থেকে পরের লাইনটুকু ক্লিয়ার করতে হবে যে সমান সংখ্যক ধনাত্মক আর সমান সংখ্যক ঋণাত্মক যদি চার্জ হয়, তাহলে সেখানে চার্জ শূন্য। এই কারণে পরমাণুকে বলা হয়ে থাকে আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ বা চার্জহীন কণা বা পরমাণুর কোনো চার্জ নেই, এটা ধরে নেওয়া হয়। তাই পরের লাইনটুকু বলছে দেখেন, যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের, তাহলে জয়টা প্রোটন আছে তো এটা ইলেকট্রন আছে, তাহলে সমান সংখ্যক ধনাত্মক এবং সমান সংখ্যক ঋণাত্মক চার্জ, তাহলে এরা সব মিলে প্রমাণ করবে যে পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। তাহলে যদি কোনো একটা চার্জ বেশি থাকতো, যেমন ধরেন যে ইলেকট্রন আছে 4টা
আর প্রোটন আছে মনে করেন যে 3টা, তাহলে ইলেকট্রন 4টা, প্রোটন 3টা, তাহলে এই পুরোটাকে কিন্তু একটা চার্জিত অবস্থা বলা হবে। এই পুরোটাকে বলা হবে একটা চার্জিত অবস্থা। তাহলে এখন এই চার্জটা যে আছে সেই চার্জটা কি হবে? ধনাত্মক চার্জ, মাই ডিয়ার স্টুডেন্ট। না, ঋণাত্মক চার্জ। এটা এখানে কি চার্জ বেশি আছে? 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন, 3টা আছে প্রোটন। তাহলে 4টা ইলেকট্রনের মধ্য থেকে 3টা ইলেকট্রন আর 3টা প্রোটন বাদ চলে যাবে, একটা ইলেকট্রন বাকি থাকবে। আর ওই একটা ইলেকট্রন কি হিসেবে আছে? এখানে আলাদা হিসেবে আছে। আর যতটা আলাদা হিসেবে থাকবে ততটাই হচ্ছে তার চার্জ। তাহলে ইলেকট্রন এখানে একটা বেশি আছে, তার মানে একটা ঋণাত্মক চার্জ বেশি আছে, তখন এটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত। ঠিক একই রকম ভাবে যদি কখনো ধনাত্মক চার্জ বেশি থাকতো তাহলে সেটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত। এই যে সি নাম্বারটা একেবারে আপনাদেরকে কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি মাই ডিয়ার স্টুডেন্ট। এবার এখন জানাবেন আপনারা যে এই সি নাম্বারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে কিনা, পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে কিনা। একটু দ্রুত জানাবেন আপনারা। এবার ডি নাম্বার তো আরো একটু ঝামেলা করে ছাত্রছাত্রীদের কাছে। এখন দেখেন, আনোয়ার হোসেন কোর্সে আসলাম, তা আচ্ছা ঠিক আছে। এইচএসসি 27-এর জন্য কি আপনাকে পাবো? হ্যাঁ, অবভিয়াসলি। স্মার্ট বোর্ড হইলে ভালো হইতো। এই কমেন্ট পড়তে পড়তে আমার অবস্থা কাহিল। আচ্ছা, আমি যে কাগজ দিয়ে যখন কোনো কিছু বানাই রে মাই ডিয়ার স্টুডেন্ট, ওই বানানো জিনিসটা আমি স্মার্ট বোর্ড যদি পাই তাহলে আমি বানাইতে পারবো না রে মাই ডিয়ার স্টুডেন্ট। তাই আমি স্মার্ট বোর্ড নিচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ রাকিবুল ইসলাম। ও সাদ আল রাব্বি বলেছে যে আরেকবার রিপিট, পরে আসছে, তাহলে নিশ্চিত পরে আসছো। তাহলে এই ক্লাসটা ইউটিউবে তো আবার জমা দেওয়া হবে, তো অবভিয়াসলি আপনারা ওখান থেকে পেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, আর এই যে দেখ তোদেরকে আমি কি করতাম, ওদিক দিয়ে দেখাবো না, আমি এদিক দিয়ে দেখাবো, ডান দিক দিয়ে। তোরা আমার ভিডিও ঠিকই দেখতেছিস কিন্তু সাবস্ক্রাইব করতেছিস না। তোরা যদি ভিডিও দেখার পরে উপকার পাওয়ার পরও সাবস্ক্রাইব না করিস তাহলে কিন্তু তোদের সামনের দিকে দুইটা দাঁত একদম খুলে পড়ে যাবে, একদম বলে দিলাম। একদম তোদেরকে দোয়া দিয়ে দিলাম, যা, ঠিক আছে, দোয়া দিয়ে দিলাম। এবার আমরা 4 নম্বর টপিকে কি বলছে সেটা দেখে একটু। কি বলছে? ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি। তাহলে আমরা একটু আগে দেখলাম যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে। তাহলে প্রোটন মানে কি? পজিটিভ চার্জ আছে এখানে, অবভিয়াসলি পজিটিভ চার্জ আছে। তাহলে এই যে ইলেকট্রন, এটার চার্জ হচ্ছে যে কি আমাদের নেগেটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাই বলছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী। তাহলে এই প্লাসের সাথে এই যে মাইনাস চার্জের একটা আকর্ষণ হয়, অর্থাৎ এরা পরস্পরকে টানাটানি করে, বলছে কাছে এসো, কাছে এসো, কাছে এসো না, এরকম আর কি। অর্থাৎ এই পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণটা কেন্দ্রমুখী। কেন্দ্রমুখী মানে কি? এই ইলেকট্রনটাকে এই দিকে টেনে নিয়ে বসে আছে যাতে করে ইলেকট্রনটা ছিটকে পড়ে না চলে যায় বা ইলেকট্রন বাইরে চলে যেতে পারে। এই আকর্ষণটা হচ্ছে কেন্দ্রমুখী, অর্থাৎ এই দিকে টানে, মানে এরা পরস্পরকে টেনে নিয়ে আছে যাতে করে ইলেকট্রন দূরে ছিটকে পড়ে না যায়। এই আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রমুখী। এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘুরছে, ইলেকট্রনও সেরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। এই যে দেখেন, তার মানে ইলেকট্রনের সাথে এটা যেহেতু কানেকশন আছে, আকর্ষণ আছে, তাই কিন্তু এটা
আপনার ঘুরতে পারে এভাবে ছিটকে পড়ে যায় না আর কি। ঠিক যেমনি এই যে সূর্যকে কেন্দ্র করে যেমন আমাদের গ্রহগুলো বা পৃথিবী আর অন্যান্য যে গ্রহগুলো আছে সেগুলো ঘোরাঘুরি করছে, অর্থাৎ সূর্যের সাথে অবভিয়াসলি আমাদের পৃথিবীর আকর্ষণ রয়েছে না, নাহলে তো পৃথিবীর ছিটকে অনেক দূরে চলে যেত। তাই ঠিক সেম এরকম ভাবেই একেবারে মিল আছে। তাই কিন্তু রাদারফোর্ড এটাকে আপনার সৌরজগতের সাথে তুলনা করেছেন, কিন্তু পরবর্তীতে সীমাবদ্ধতাতে থাকবে, যেটা ভুল। তো ভুলতে কেন সেটা বুঝছেন আপনারা? হ্যাঁ, এই যে দেখেন সীমাবদ্ধতা। এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। দেখেন, প্রথম কথা বলছে আকার মানে হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই যে আমাদের কক্ষপথ এক একটা দেখতে পাচ্ছেন, এই যেগুলো এক একটা কক্ষপথ, আমি এখান থেকে টেনে দেখাই, এখানে একটু এই যে এরকম করে একটা কক্ষপথ টেনে দেখালাম। এই কক্ষপথের আকারটা কত বড়, এটা বড় হবে নাকি ছোট হবে? অর্থাৎ যেটা বড় মনে করেন এটা ছোট, তাহলে এটা বড় কতটুকু বা কতটুকু ছোট এই সম্পর্কে আমাদের রাদারফোর্ড বলে যেতে পারেননি। তাই বলছে এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার বা ব্যাসার্ধ এবং আকৃতি সম্পর্কেও কোনো ধারণা দিতে পারেনি। আকৃতি মানে কি আর আকার মানে কি? আকার মানে জিনিসটা ছোট নাকি বড় এটা বোঝায়, আর আকৃতি বলতে বোঝায় এটা কি গোলাকৃতি হবে নাকি লম্বাকৃতি হবে নাকি ডিম্বাকৃতি হবে। তাহলে তিনি ছোট হবে নাকি বড় হবে এ সম্পর্কেও বলতে পারেননি, এবং এটা কি গোল হবে নাকি এটা ডিম্বাকৃতি হবে নাকি এটা লম্বা হবে এই কথাটাও তিনি বলতে পারেননি। তাহলে তিনি এই পয়েন্টটা বলতে পারেনি, কিন্তু বোর আবার এটা সম্পর্কে বলতে পারছিল। তাই বোর পরমাণু মডেলটা বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। তো সীমাবদ্ধতার 1 নম্বর পয়েন্ট খতম হলো মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, এরপরে 2 নাম্বার যেটা সীমাবদ্ধতা, 2 নম্বর যেটা সীমাবদ্ধতা সেটা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা। একটু আগে যেটা আমরা অলরেডি বললাম যে তিনি সৌরজগতের সাথে তুলনা করেছিলেন, কিন্তু সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো কোনো ধরনের চার্জ মানে বহন করে না, বাট পরমাণুতে নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ কি ছিল ঋণাত্মক। তাই চার্জহীন বস্তুর সাথে চার্জিত বস্তু তুলনা করাটা ঠিক হয়নি। তিনি এটা বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, এরপরে থ্যাংক ইউ সো মাচ সজীব। সবাই একটু ফোকাস দেন। আমি আসলে কমেন্ট তেমন একটা পড়তে পছন্দ করি না, আমি শুধুমাত্র চাই যে আমার স্টুডেন্টরা ক্লাসে মনোযোগী হোক। এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ওই তোরা তো ক্লাস ঠিকই দেখছিস, এখন পর্যন্ত ক্লাস দেখছিস, তুই এখনো সাবস্ক্রাইব করস না মনে হয়, সাবস্ক্রাইব কর তাড়াতাড়ি। এরপরে সি নম্বরে কি বলেছে, একের অধিক ইলেকট্রন কিভাবে থাকবে সেটিও তিনি বলতে পারেননি। অর্থাৎ তার মডেলে একটি মাত্র ইলেকট্রন যাদের রয়েছে তারই ধারণা পাওয়া যায়। তাহলে একটি মাত্র ইলেকট্রন কার রয়েছে? হাইড্রোজেনের রয়েছে। এবার বলবে স্যার পৃথিবীতে তো একটাই মৌল হাইড্রোজেন, এরই তো একটা ইলেকট্রন রয়েছে, বাট আরো কয়েকটা রয়েছে, সেটা একটু দেখেন। হ্যাঁ, কি বললেন স্যার? এটা আরো কয়েকটা রয়েছে মানে ফাইজলামও পাইছেন নাকি আপনি? দুনিয়াতে তো আমরা দেখলাম হাইড্রোজেনের শুধু একটা ইলেকট্রন। এত চিন্তা করি না বাবারা, এদিকে আস। হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন হয়, হিলিয়াম প্লাস হলেও তার একটা ইলেকট্রন হয়, লিথিয়াম 2 প্লাস হলেও তার একটা ইলেকট্রনই হয়। হ্যাঁ, তারপরে বেরিলিয়াম 3 প্লাস করা যায় না, তারপরে একটু জোর করে জাস্ট লিখলাম। তবে এই তিনটা সবচাইতে ইম্পর্টেন্ট। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এগুলো এমসিকিউতেও কিন্তু আসবে। আপনাকে বলবে কিভাবে জানেন, যে নিচের কোনটি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ব্যাখ্যা করা যায়। তখন আপনি তো জানেন যে এক ইলেকট্রন বিশিষ্ট যেগুলো মৌল তাদেরকে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ব্যাখ্যা করা যায়। তখন আপনি আবার খুঁজে বেড়াবেন, আরে হিলিয়াম তো 2টা ইলেকট্রন হয়, কিন্তু যেখানে প্লাস লেখা আছে যে এই প্লাসের কারণে বুঝে নিতে হবে যে একটা ইলেকট্রন তার মধ্যে থেকে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে এই যে এক ইলেকট্রন যাদের রয়েছে তাদেরই সম্পর্কে ধারণা পাওয়া যায় রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, কিন্তু একের অধিক যখন ইলেকট্রন হয় তখন কিভাবে ইলেকট্রনগুলো সজ্জিত থাকবে এগুলো সম্পর্কে তার মডেল থেকে ধারণা পাওয়া যায় না। এরপরে যেটা, এটা তো গেল ডি নম্বর যেটা ম্যাক্সওয়েলের তত্ত্ব।
এই পয়েন্টটা 4 নম্বর পয়েন্টটা আমাদের বাংলাদেশের 95 থেকে 96% স্টুডেন্টরা ভালো করে বুঝে না। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেল ভুল ব্যাখ্যা করো, এটা কতবার সৃজনশীল এসেছে, তাই না? কতবার সৃজনশীল এসেছে তোরা জানোস? বাট এই পয়েন্টটা ছাত্রছাত্রীরা 95% বুঝে না, মানে জিনিসটাকে ফিলে নিতে পারে না যে আসলে জিনিসটা তো এরকম। এবার তোরা এদিকে আসার আগে তোরা আমাদের গ্রুপ, আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নে। ওখানে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ আর আমাদের ফেসবুক পেজ তো আছে, ইউনিক টিচিং মেথড, তোরা জানোস, যেখান থেকে ক্লাস চলতেছে অলরেডি। তো গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবি। বিরিয়ানি ছবি দিই না আমি। আর শোন, তোরা এই যে আমার গণিত ক্লাস তোরা মিস করতে এসেছিস, এত আমি বুঝি না। আমার ইউনিক টিচিং মেথড ম্যাথ গণিত ক্লাসের জন্য চলে যা তাড়াতাড়ি। আর ওয়াও সায়েন্স যে আছে, এই ওয়াও সায়েন্সে আমি কতগুলো ভিডিও আপলোড করে রেখেছি, একদম সুন্দর করে সজ্জিত করে রেখেছি। তোরা কেউ মানে এগুলো ক্লাসগুলো করতেই যাস না, আমি বুঝি না এটা। হ্যাঁ, চল এখন তোকে এই পয়েন্ট আমি বুঝাতে চাই, তাহলে তোরা রেডি হয়ে যা। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পোলাপাইন যাক, আলহামদুলিল্লাহ ভালোই আছে পোলাপাইন। হ্যাঁ রেডি, একেবারে রেডি, আলহামদুলিল্লাহ সবাই রেডি একেবারে। এখন এই পয়েন্টটা চমৎকার করে বুঝতে হবে। ম্যাক্সওয়েলের তত্ত্বটা আসলে কি জিনিস, ম্যাক্সওয়েলের তত্ত্বটাকে বোঝার চেষ্টা করেন। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী হচ্ছে যে, ধরেন খুব চমৎকার করে বুঝবেন, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেল ভুল, এইটা প্রমাণ করতে বলবে আপনাকে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি কখনো কোনো বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, কোনো বস্তু যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, ধরেন এই বস্তুটা এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে সে ক্রমশ শক্তি হারাবে। হ্যাঁ, বিষয়টা ঠিক এরকমই। ধরেন যে আপনাকে কয়েকটা চেয়ার দিয়ে ঘুরতে বলা হলো, 10 পাক দিয়েছেন, তারপর পারবো না, তো এরকম হবে না, এটা মনে তো স্বাভাবিক হবে। তার মানে তুই শক্তি হারাবি। ঠিক একই রকম যে এই যে এটাকে কেন্দ্র করে এটা ঘুরছে, তাহলে ঘুরতে ঘুরতে ক্রমশ সে তার শক্তি হারাবে। তাই শক্তি হারাতে মনে করেন যে এই জায়গাটাতে সে আসলো, এরপরে আবার এখানে ঘুরবে, তাহলে ঘুরতে 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 আবারও ক্রমশ শক্তি হারাবে। শক্তি হারাতে হারাতে দেখা যাবে যে সে এই কেন্দ্রতে এসে পতিত হবে, কেন্দ্রতে এসে পতিত হবে। তাহলে যখন সে কেন্দ্রতে এসে পতিত হবে, তখন এই ঘটনাকে এই ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে মিল করা হয়। তাহলে আপনি শুধু ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি, যখন কোনো বস্তু একটি বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন সে বস্তুটি ক্রমশ তার শক্তি হারায় এবং আস্তে আস্তে সে কেন্দ্রতে পতিত হয় বা কেন্দ্রতে চলে আসে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্বটাকে বোঝার চেষ্টা করেন যে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে যখন অপর একটা বস্তু ঘুরতে থাকবে, তখন ঘুরতে থাকা বস্তুটি ক্রমশ শক্তি হারাবে এবং এক পর্যায়ে শেষে কেন্দ্রতে পতিত হবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। এবার ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে আপনি এটাকে চিন্তা করার চেষ্টা করেন। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি আপনি এটাকে চিন্তা করেন, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে যে আমাদের সেই নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে পজিটিভ। এরপরে এটা হচ্ছে প্রথম কক্ষপথ আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ঠিক আছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। তো আমরা ধরেন যে দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন অবস্থান করছে, এটা কি চার্জ? নেগেটিভ চার্জ। আর নিউক্লিয়াস আছে কি? পজিটিভ চার্জ। তাহলে এই যে ইলেকট্রন এখন এই যে এখানে কেন্দ্র করে ঘুরছে, তাহলে ঘুরতে ঘুরতে তার ক্রমশ শক্তি হারাবে, তারপরে সে নিচে শক্তি স্তরে নেমে যাবে। তাহলে এইটা বাদ চলে গেল, সে নিচে শক্তি স্তরে চলে আসলো। এবার এই নিচে শক্তি স্তরে ঘুরতে 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 আবারও সে ক্রমশ শক্তি হারাবে। তার মানে সে কোথায় আসবে? এবার এই যে এই পজিটিভের সাথে মিশে যাবে, পজিটিভের সাথে এসে কি হয়ে যাবে? মিশে যাবে। তাহলে নেগেটিভ এন্ড পজিটিভ যদি অ্যাডজাস্ট হয়ে যায়,
তাহলে সেখানে বম বাস্টিং হয়ে যাবে না? বম বাস্টিং হয়ে যাবে না? অর্থাৎ সেটা ধ্বংস হয়ে যাবে না? সেটা ধ্বংস হয়ে যাবে না? হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন তো, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি আপনি এই পরমাণু মডেলটাকে চিন্তা করেন, তাহলে তো পরমাণুর অস্তিত্বই থাকবে না। ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে শুধু চিন্তা করেন। ম্যাক্সওয়েলের তত্ত্ব বলছে যে কি, যখন কোনো একটা বস্তুকে কেন্দ্র করে আর একটা বস্তু ঘুরতে থাকে তখন সে ক্রমশ শক্তি হারায়। তাহলে এখানে ইলেকট্রন যখন ঘুরতে থাকে ক্রমশ শক্তি হারাবে, শক্তি হারাতে হারাতে সে নিউক্লিয়াসে এসে পতিত হবে, তখন ধনাত্মক এবং ঋণাত্মক অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট হয়ে গেলে পরমাণু বিলুপ্ত হয়ে যাবে, পরমাণু ধ্বংস হয়ে যাবে, পরমাণু শেষ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী হওয়ার কথা। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী তাহলে এরকম হওয়ার কথা, তাহলে পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনি চিন্তা করেন তো, পরমাণু কি ধ্বংস হয়? পরমাণু কি এরকম হয়? এরকম হয় না। পরমাণু এরকম ধ্বংস হয় না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে যদি চিন্তা করেন, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল এর বা রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকে না। ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে যদি শুধু চিন্তা করেন, তাহলে পরমাণু অস্তিত্বহীন, অর্থাৎ নেগেটিভ এন্ড পজিটিভ অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু বাস্তবিক পক্ষে সেটা হয় না, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা হয় না। তো আমার কথা হলো, তোমরা দিয়েছো কেন তাহলে? বাস্তবিক পক্ষে সেটা তো হয় না, তাহলে তো এটা তুমি ভুল বলতে পারো না। কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি চিন্তা করেন জাস্ট, তাহলে ভুল। এই হচ্ছে আমাদের এই পয়েন্টটা, যেটা আমাদের ছাত্রছাত্রীরা মানে প্রায় বুঝে না, প্রায় বুঝে না। আসলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ভুল, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটা আসলেই ভুল নয়। অর্থাৎ এরকম হয় না, অর্থাৎ ইলেকট্রন শক্তি হারিয়ে এই নিউক্লিয়াসে এসে পতিত হয় না। ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে যদি চিন্তা করেন তাহলে ভুল, তাহলে ভুল নয়। এবার আশা করি বুঝতে পেরেছেন, একেবারে বুঝতে পেরেছেন। হ্যাঁ, সাজিদ হাসান বলেছে ইয়েস স্যার। যাক, আলহামদুলিল্লাহ। কতজন আছে এখানে দেখা যাচ্ছে না, মানে লেখা উঠছে না, কেন বুঝলাম না। হয়তো বা আমাদের সাথে ফেসবুক একটু দুর্নীতি করছে। সামিত রহমান বলেছে 100% ক্লিয়ার, একেবারে মাশা আল্লাহ, থ্যাংক ইউ সো সো মাচ। যাক, আমরা তাহলে আর পরবর্তী কমেন্টে না গিয়ে এখন আমরা বোর পরমাণু মডেলটাতে প্রবেশ করি। রাদারফোর্ডের পরমাণু মডেল চলে গেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাও চলে গেল। এটা থেকে সবচাইতে বেশি প্রশ্ন হয়, তাই আমি অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, অনেকক্ষণ, যেন আপনাদের একেবারে নিট অ্যান্ড ক্লিন ধারণা হয়। এবার আসেন বোর পরমাণু মডেল। তাহলে বোর পরমাণু মডেল কিন্তু কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পেরেছিলেন, অর্থাৎ আমরা এটা এখন মিটিয়ে দিতে হবে, এটা রাখা দরকার নেই। তাহলে বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা কিন্তু কক্ষপথের ধারণা পাই। এই যে এটা হচ্ছে আমাদের ধরেন যে নিউক্লিয়াস মহাশয়, হ্যাঁ, তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথ থাকে। তিনি কি বলেন? বৃত্তাকার কক্ষপথ থাকে। হ্যাঁ, তো এটা আবার পরে প্রমাণিত হবে বৃত্তাকার শুধুমাত্র থাকে না, উপবৃত্তাকারও থাকে। তাহলে ওটা তখন সীমাবদ্ধতাতে চলে যাবে, সীমাবদ্ধতাতে চলে যাবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে এক একটা কক্ষপথ। আর এই কক্ষপথকে তিনি কি নাম দিয়েছেন জানেন? অরবিট বা শেল বা শক্তি স্তর। এই তিনটা আপাতত ভালো করে মনে রাখেন। তাহলে তিনি কক্ষপথ সম্পর্কে কি দিয়েছেন? ধারণা দিয়েছেন। কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছেন। রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি, কিন্তু বোর পরমাণু মডেলে কক্ষপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এবার এই যে কক্ষপথের ধারণা পাওয়া যায়, এবার এই যে প্রথম কক্ষপথ নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে কক্ষপথগুলো রয়েছে না, এগুলো বৃত্তাকার কক্ষপথ। হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথের ক্ষেত্রে এন এর মান 1 ধরা হয়। এন মানে হচ্ছে যে কি, কক্ষপথকে প্রকাশ করা হয়, আর এন এর মান যখন 1 হয় তখন সেটাকে বলা হয় কে সেল। সেল বা কক্ষপথ, হ্যাঁ, বা শক্তি স্তর একই কথা। যাহাই সেল তাহাই কক্ষপথ, তাহাই হচ্ছে যে অরবিট, তাহাই হচ্ছে যে কি আবার শক্তি স্তর। হ্যাঁ, চারটা একই কথা। এন এর মান 1 হলে কে সেল। তারপরে এই যে এন এর মান যখন 2 হবে, এই যে n = 2 যখন হবে তখন সেটাকে বলা হয় এল সেল। এবার n এর মান যখন 3 হবে তখন সেটাকে বলা হয় এম সেল।
তারপরে n এর মান যখন 4 হবে তখন সেটাকে বলা হয় n সেল। অর্থাৎ 1 থেকে যেটা শুরু সেটা হচ্ছে k, 2 হলে l, m, তারপরে হচ্ছে l, k l m n এরকম করে বাড়বে। তারপরে কক্ষপথ সম্পর্কে ধারণা চলে গেল। এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে তিনি কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিতে পেরেছিলেন। স্যার কৌণিক ভরবেগ এই জিনিসটা কি, তাহলে ওইটা আগে ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি ক্লিয়ার ধারণা নিতে পারবেন যে কৌণিক ভরবেগটা কি। থামে, তোরা এরকম করে ছুটে গেলে হবে রে ভাই, তোদেরকে এখানে বসিয়ে রেখেছি মানে বসে থাকবি, আমার স্টুডেন্টরা তোর দিকে তাকাবে, বুঝিস না কেন? হ্যাঁ দিব মায়ের। থাম, একটু ক্লিন করে নি বোর্ডটাকে, ওই বোর্ডটাকে একটু ক্লিন করে নি। ক্লিন করতে গেলাম তো এটা কি হয়ে গেল, আবার একটু মনে হচ্ছে ব্লু ব্লু ভাব চলে আসছে। থাম তো দেখি, ফাইজলামো শুরু করছে নাকি? এতক্ষণে না ক্লিন হয়েছে ভালো মতো, মাশাআল্লাহ। বাবুরা শোনো, আমার ভিডিও শুধুমাত্র যারা দেখে তারা আমার কোন লেভেলের স্টুডেন্ট দেখে না, যারা দেখার সাথে সাথে নোট করে তারা কোন লেভেলের স্টুডেন্ট। আর তোরা তো এটা অনেকবারই বলতে চাস যে আমার বাড়ি কোথায়, তোরা আমার ফেসবুক, তোরা যে কোনো ফেসবুকে গিয়ে সার্চ করবি চাপাইগিরি। আর আমি অবশ্য রাজশাহীতে অবস্থান করছি, মানে রাজশাহীতে থাকি, বাট আমার আঞ্চলিক ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আঞ্চলিক ভাষাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি জি, ওই লেগে আমি আর কি চাপাইয়ের ভাষা নিয়ে একটু কাজ টাজ গেলা করছি। আর কি চাপাইয়ের ভাষা এটা, তো একটা চাপাইয়ের ভাষা শিখিয়ে দিই তোদেরকে, একটু চাপাইয়ের ভাষা কিরকম সেটা শিখিয়ে দিই। যেমন হচ্ছে যে কেউ আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে শুদ্ধ ভাষা। আর চাপাইয়ের ভাষা হচ্ছে যে কি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে হামি মানে আমিকে বলা হয় হামি, আর তোমাকে বলা হয় তোমাকে। তাহলে আমি তোমাকে ভালোবাসি, শিখে নিয়েছিস? ঠিক আছে, এবার যদি আরেকটা শিখে রাখ, কাজে লাগবে। শোন শোন, এই এত দেরি কিসের? দেরি আছে? আচ্ছা ঠিক আছে, পড়ার দিকে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আর ইয়া করলাম না, পড়ার দিকে চলে গেলাম। তাহলে এখন আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন, সেটা কিরকম। তাহলে ভরবেগ কাকে বলা হয়? এই যে একটা বস্তুর ভর আছে না, এই বস্তুর ভর আছে না, তাহলে এই বস্তুর ভর আছে, যখন এটাকে আমি বল প্রয়োগ করবো তখন সে একটা বেগে কিন্তু সামনের দিকে যাবে। তাহলে একটা বস্তুর ভর আর বেগের গুণফলকে বলা হবে ভরবেগ। বাট ভরবেগের ক্ষেত্রে একটা চমৎকার জিনিস যেটা, সেটা হচ্ছে যে কি রাস্তা হতে হবে সোজা, স্ট্রেট, সোজা রাস্তা হতে হবে। হ্যাঁ, সোজা রাস্তা হতে হবে। বাট ইলেকট্রনের ক্ষেত্রে যদি আপনি কথা চিন্তা করেন, সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ঘুরে, সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তাহলে এখানে যদি একটা বেগ থাকে, তাহলে অবভিয়াসলি ধরেন এখান থেকে এইখানে বস্তুটা আসলো, ধরেন এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো, তাহলে বস্তুর একটা অবভিয়াসলি ইলেকট্রনের ভর নেই নগণ্য, তারপরে তো কিছু একটা ভর আছে। তাহলে এই যে এ বস্তুটার ভর হচ্ছে যে কি বেগ, আর এই যে এখান থেকে এতটুকু বেগ এসে আসলো, সেই বেগটাকে যদি আমরা ভি ধরি, তাহলে এটাও তো বস্তুর ভরবেগ হয়। বাট খেয়াল করে দেখেন, এই রাস্তাটা কিন্তু সোজা নয়, এই রাস্তাটা হচ্ছে বাঁকা, যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে এখানে ভরবেগ পাওয়া যাবে না। এখানে তাহলে কি পাওয়া যাবে স্যার? এখানে পাওয়া যাবে কৌণিক ভরবেগ। কেমনে কৌণিক ভরবেগ? অর্থাৎ এই যে দেখেন, এ অবস্থান থেকে যখন বি অবস্থানে যায়, তখন আমরা এই যে একটা কোণ উৎপন্ন হয় না এখানে, এই কোণের সাহায্যে আমরা তার ভরবেগ নির্ণয় করতে পারি। তাই তখন এটার ভরবেগের নাম হয় কৌণিক ভরবেগ। অর্থাৎ এই যে কোণ আছে না মাই ডিয়ার স্টুডেন্ট, এই কোণকে বের করার জন্য অবভিয়াসলি এটা আর এর মান লাগবে, অর্থাৎ ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ আর এর মান লাগবে। তাহলে শুধু যদি ভরবেগ বলা হয় তাহলে সেটা হবে সোজা রাস্তা, আর সেটা হবে যে এমভি। আর যদি আমাকে বলা হয় কৌণিক ভরবেগ, তার মানে কোণ উৎপন্ন হবে, আর কোণের মানের জন্য মাস্ট আর এর মান লাগবে, অর্থাৎ ব্যাসার্ধ লাগবে। তাহলে তখন আমার কৌণিক ভরবেগ সমান হয়ে যাবে এম ভি আর। এই কারণে কৌণিক ভরবেগ সমান এম ভি আর হয়, এই কারণে কৌণিক ভরবেগ সমান এম ভি আর হয়।
বাট আরো প্রসেস আছে কেন এমভিআর হয়েছে, এটা আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি এতটুকু ভাবে এভাবে বললাম। বাট এটার মূল প্রসেস এইচএসসি লেভেলে আলোচনা আছে, মূল প্রসেস। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে কেন আসলে কৌণিক ভরবেগ এমভিআর হয়। মানে ভরবেগ হলে এই রাস্তাটা তো হবে সোজা, বাট এখানে রাস্তা তো বাঁকা, বাঁকা যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে অবভিয়াসলি এখানে কোণের ব্যাপার স্যাপার আছে। আর কোণ নির্ণয় করার ক্ষেত্রে মাস্ট আপনাকে কাকে লাগবে? ব্যাসার্ধ। আর কে লাগবে? আর কে লাগবে? বুঝছস? তাহলে কৌণিক ভরবেগ, এখন এই যে কৌণিক ভরবেগ সমান কি? NH ডিভাইডেড বাই 2 পাই। অর্থাৎ কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে NH ডিভাইডেড বাই 2 পাই। n মানে হচ্ছে কক্ষপথ, n মানে হচ্ছে কক্ষপথ। এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন আছে। প্রথমে দুইটা ইলেকট্রনই ধরে নিলাম, তারপরে পরের কক্ষপথে একটা ইলেকট্রন আমরা ধরলাম। এখন আমাকে বলা হলো, এটা ম্যাথমেটিক্যালি আসবে এগুলো, আমাকে বলা হলো যে দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনটি আছে তার কৌণিক ভরবেগ বের করো। তাহলে যে এম ভি আর ইকুয়াল টু NH ডিভাইডেড বাই 2 পাই। এবার দ্বিতীয় কক্ষপথে আছে, তার মানে এটা n এর মান বসে যাবে 2, আর h এর মান প্লাঙ্ক ধ্রুবক, আমাদের প্লাঙ্ক ধ্রুবকের মান মুখস্থ রাখতে হবে। আমি এখানে প্লাঙ্ক ধ্রুবকের মান বসিয়ে দেবো, তারপরে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416। এটাকে আমি ম্যাথমেটিক্যালি করে নিলেই আমি দ্বিতীয় কক্ষপথের যে কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করে ফেলতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, বের করে ফেলতে পারবো আমরা। কথা বুঝছেন নি? তাহলে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কেও ধারণা পাই আমাদের বোর পরমাণু মডেল সম্পর্ক, মানে বোর পরমাণু মডেল থেকে। লাল হয়ে গেল একবারে রে, ওরে বাপ রে, ভালো তো ম্যাজিক আছে এখানে। এরপরে আসেন শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে ধারণা তিনি দিতে পেরেছিলেন। বাট কিরকম শক্তি শোষণ এবং কিরকম শক্তি বিকিরণ, চলেন এবার আমি আপনাদেরকে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তো দেখেন, এত বাঁকা হলি কেন? তোর ফাইজলামো করছে, এটা নিউক্লিয়াস, ঠিক আছে। এবার এই জায়গাটাতে একটা ইলেকট্রন আছে, এই জায়গাতে একটা ইলেকট্রন আছে, এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তাহলে আপনি এই ইলেকট্রনটা দেখতে পাচ্ছেন। এবার ধরেন আমাদের এই পরিবেশটা হচ্ছে যে নর্মাল পরিবেশ। নর্মাল পরিবেশে থাকাকালীন আমাদের এই ইলেকট্রনটা এই কক্ষপথকে কেন্দ্র করেই ঘুরবে, কক্ষপথে কেন্দ্র করেই ঘুরতে থাকবে, কোনো সমস্যা নেই। বাট যখন আপনি এখানে একটা তাপের ব্যবস্থা করলেন, অর্থাৎ এখানে তাপ দিচ্ছেন আপনি, এখানে আপনি তাপ প্রয়োগ করলেন, যখন আপনি এখানে তাপ প্রয়োগ করবেন, তাপ প্রয়োগ করার ফলে সমস্ত পরমাণুটাই তাপ অ্যাকসেপ্ট করবে, মানে তাপ এক ধরনের শক্তি, তাহলে শক্তি শোষণ করবে, সে শক্তি খাবে, অবভিয়াসলি শক্তি খাবে। কেন? কারণ আপনি তাপ দিচ্ছেন, তাপ দিলে তো অবভিয়াসলি পুরো পরমাণুটাই শক্তিটা খাবে, খাবে, সবাই খাবে। তাহলে এখন এই যে যখন শক্তিটা খাবে, তখন এখানে সবাই শক্তি খাওয়ার পরে, মানে তাপ আসার পরে সবাই চিন্তাতে পড়ে যায়, আরে ব্যাপার কি, আমি তো এখানে ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ করে তাপ কোথা থেকে আসলো, তাপ কোথা থেকে আসলো রে ভাই। তখন এই চিন্তা করবে যে আরে আর কিছু তাপ দিতেই আছেন, তাপ দিতেই আছেন, এই তো বলে আরে রীতিমতো তো ফাজলামো শুরু করছে আমার সাথে। আরে আমি এখানে বসে আছি, সহ্য হচ্ছে না নাকি তোদের? আমি ইলেকট্রন ভাবো, আমি প্রথম কক্ষপথকে কেন্দ্র করে ঘুরছি, তোমাদের সহ্য হচ্ছে না আমার এটা? তো এবার তাপ আরো দিতে আছেন, এবার বলছে দেখেন আমি কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমার কিন্তু একেবারে মানে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে সবকিছু। এবার এখন এই যে এই ইলেকট্রনটা তাপ খেতে খেতে আর যখন পারবে না থাকতে এখানে, তখন সে বাঁচার জন্য অবভিয়াসলি ওই কক্ষপথটাতে চলে যাবে। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, কি বুঝলেন তাহলে? তাহলে শক্তি শোষণ যখন করে, সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়। খুবই সোজা, একেবারে খুবই সোজা। একটি পরমাণু যখন তাপ শোষণ করে, তাহলে নির্দিষ্ট কক্ষপথে যখন সে থাকে, তখন সে শক্তি শোষণও করে না, আবার বিকিরণও করে না। বাট সে যখন শক্তি শোষণ করলো, তখন নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে চলে যায়। তাহলে এটাকে বলা হয় শক্তি শোষণ। শক্তি শোষণকে আপনার দেখানো হয় এইভাবে,
কেন? এই যে তরঙ্গের ইনপুট হচ্ছে, তরঙ্গ মানে এটাকে ইনপুট দিয়ে বোঝাচ্ছে। এটা ইনপুট যখন হয়, মানে শক্তি যখন শোষিত হয়, তখন ইলেকট্রন কিন্তু নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে চলে যায়। ব্যাস, এরপর আপনি তাপ টেনে নিলেন আপনি, তখন আস্তে আস্তে সে বুঝতে পারবে, আরে আগের অবস্থানে তো চলে যাচ্ছে, আমি মনে হচ্ছে তাপ তো এলাকাতে নাই, তাহলে তো আমাকে আবারও আগের অবস্থানে যেতে পারবো, আমি কোনো সমস্যা নেই। হ্যাঁ, তখন সে শক্তি হারাচ্ছে, পুরো পরমাণুটাই শক্তি হারিয়ে দিবে। মানে সে বলছে আমি আগে যেরকম অবস্থাতে ছিলাম আমি সেই অবস্থাতে থাকতে চাই বাবা, আমার এমনি তাপ অবস্থা খারাপ হয়ে গেছে, আমি আর রাখতে পারবো না, কিরকম করে ভালো লাগতেছে না আমার। হ্যাঁ, তখন সে কি করবে জানেন? শক্তি ছেড়ে দিবে। তাহলে যখন সে শক্তি ছেড়ে দিবে, শক্তি যখন তার ভেতর থেকে চলে যাবে, সে নিম্ন মানে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে ছিল না, এবার উচ্চ থেকে সে কোথায় চলে আসবে? আবার নিম্নতে চলে আসবে। তাহলে উচ্চ থেকে নিম্নতে কখন আসলো? শক্তি যখন সে বিকিরণ করলো, শক্তি যখন সে ছেড়ে দিল। তাহলে শক্তি ছেড়ে দেওয়াটাকে বোঝানো হয় এইরকম তীর চিহ্ন দিয়ে, শক্তি চলে যাচ্ছে, শক্তি চলে যাচ্ছে। তাহলে খুবই সোজা। তো যখন একটা পরমাণু শক্তি শোষণ করে, তখন নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন স্তরে যায়। আবার যখন শক্তি ছেড়ে দেয় বা বিকিরণ করে, তখন উচ্চ শক্তি স্তর থেকে আবারও নিম্ন শক্তি স্তরে চলে আসে। শক্তি যখন শোষণ ঘটে, তাহলে ইনপুট দিয়ে দেখাতে হবে তরঙ্গের চিত্রকে। শক্তি যখন বিকিরণ হয়, তখন আউটপুট দিয়ে দেখাতে হবে এই তীর চিহ্ন দিয়ে। এই হলো কথা। কিন্তু কথা হলো কতটুকু শক্তি শোষণ করছে, কতটুকু শক্তি বিকিরণ করছে, সেটা তো মাপার দরকার, এবং সেটা কিন্তু মাপতে পেরেছেন বোর। এবং সেই সূত্র হচ্ছে এইচ নিউ। এটা এই যে এইচ, এটা ভি নয় মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে এই যে এইচ নিউ। এটা বানানটা হচ্ছে, আমি বাংলাতে লিখে দিই একটু, নিউ। এইচ নিউ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। নট আবার অন্য কিছু ভাবিস না, এটা ল্যামডা। ল্যামডা আবার কি তোরা ভাবিস মাঝে মধ্যে। এবার যেখানে এইচ মানে হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটা আপনারা মুখস্থ রেখেছেন, সি মানে হচ্ছে যে কি আলোর বেগ, আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা অবভিয়াসলি মিটার এককে থাকবে, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যটা আপনার অনেক কমে দিতে পারে, বাট ওটা মিটার নিয়ে আসতে হবে। এগুলো ম্যাথমেটিক্যাল টার্মে, অবভিয়াসলি এগুলো সমাধান পাবেন আপনারা, আর এগুলো খুবই সহজ, চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে এই পুরোটাই যেটা, সেটা হচ্ছে শোষিত শক্তি বা বিকৃত শক্তি। এইচ নিউ যেটা পুরোটা শোষিত শক্তি বা বিকৃত শক্তি, হ্যাঁ, এইচ নিউটাকে বলা হয় শোষিত শক্তি বা বিকৃত শক্তি। এবার আসেন, আচ্ছা নিউ, দুঃখিত, হ্যাঁ ঠিক আছে, শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ক নিউ যেটা, এই যে নিউ। তাহলে নিউ যদি কম্পাঙ্ক আলাদাভাবে বের করতে বলে, তাহলে আপনি এখান থেকে নিউ এর মানটাও বের করে ফেলতে পারেন। তাহলে আমাদের গেল দুইটা সূত্র এই অধ্যায় থেকে। তাহলে এখন এই যে সীমাবদ্ধতাগুলো আমরা দেখতে পারবো। এবার একটু খেয়াল করে আমার ছাত্রছাত্রীদেরকে, এই যে বিকিরণ যখন করলো, তখন কি মনে আছে বিকিরণ করাকে মানে ছেড়ে দেওয়া। তাহলে শক্তি যখন ছেড়ে দিল, সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে, তাই না? তখন এখানে কিন্তু একটা রেখা সৃষ্টি হয়, একটা দাগ সৃষ্টি হয়। এই দাগটা একটাই কালার হবে, সেটা বোর পরমাণু মডেল বলে গেছে বা বিজ্ঞানী বোর বলে গেছে। তাহলে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যাবে, তখন সেখানে একটি পারমাণবিক বর্ণালী তৈরি হয়, পারমাণবিক বর্ণালী বা রেখা তৈরি হয়। ওই পারমাণবিক বর্ণালী নাম দিয়েছে জাস্ট পারমাণবিক বর্ণালী। অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে যখন সে নিম্ন শক্তি স্তরে যাবে, তখন সে শক্তি কি করে ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার ফলে আমাদের এখানে একটা পারমাণবিক বর্ণালী বা একটা রেখা তৈরি হয়। আর এই রেখাটা একটাই রঙের হবে, সেটা বোর পরমাণু মডেল বলেছে। বাট পরবর্তীতে আবারও চেক করে দেখা হয়েছে যে না, এটা একটা রেখা না, বরং এখানে অনেকগুলো রেখা একসাথে যুক্ত হয়ে আছে। তার মানে এটা ভুলের দিকে চলে যাবে বা সীমাবদ্ধতার দিকে চলে যাবে। এখন দেখেন, এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে বর্ণালী বা পারমাণবিক বর্ণালী, তাহলে যাদের যাদের একটা ইলেকট্রন রয়েছে, তাদেরই শুধুমাত্র পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবে বোর পরমাণু মডেল। তাহলে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু কাদের? যাদের একটা ইলেকট্রন রয়েছে। ওই যে একটা ইলেকট্রন কার কার রয়েছে? হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+। ওগুলো সবগুলোরই কিন্তু একটা করে ইলেকট্রন হয়, আর সবগুলোরই কিন্তু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে। পারমাণবিক বর্ণালী কখন তৈরি হয়? যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তখনই পারমাণবিক বর্ণালী তৈরি হয়, অর্থাৎ শক্তি যখন সে ছেড়ে দেয়। এবার আসেন একটি রেখা নিয়ে কথা, অর্থাৎ এই যে একটি রেখা নিয়ে তিনি কথা বলেছেন। এবার বলেছেন তিনি বৃত্তাকার, কিন্তু আসলে এটা বৃত্তাকার হবে না, মানে শুধু বৃত্তাকার হবে না, বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথ এখানে রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখেন, আপনার জায়গা থেকে আপনি এখন চিন্তা করেন যে বোর পরমাণু মডেলটা অনেক ধারণা আপনাকে দিতে পারছে, রাদারফোর্ডের পরমাণু মডেল কম ধারণা দিতে পারছে। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে এই দুটি মডেলের মধ্যে
কোন মডেলকে তুমি অধিকতর মানে বিবেচ্য বলে মনে করো, তখন আপনি কোনটা বলবেন? অবভিয়াসলি বোর পরমাণু মডেল। এবং এটা প্রশ্ন অনেকবার এসেছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্যতা পাবে? অবভিয়াসলি বোর পরমাণু মডেল। তবে আমি আরেকটা জিনিস চিন্তা করি যে রাদারফোর্ড এত কষ্ট করে প্রথমে কিন্তু আপনার এগুলো জিনিস আবিষ্কার করে গেছেন, কিন্তু তাকে কিন্তু আবার নোবেল পুরস্কার দেওয়া হয়নি, বিজ্ঞানী বোরকে আবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এখানে আমার মনটা একটু খারাপ হয়েছে। কেন? তখন রাদারফোর্ড এত কষ্ট করে তিনি কিন্তু আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। তারপরে আরো অনেক জিনিসই তিনি কিন্তু পরমাণু মডেল সম্পর্কে বলে গেছেন, কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এই কারণে আমার কাছে খুবই খারাপ লাগে জিনিসটা। হ্যাঁ, এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদেরকে এখন 2-3টা প্রশ্ন বলছি যেগুলো আপনাদের সৃজনশীলের জন্য আসবে। 1 নম্বরে বলবে যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি অধিকতর বা কোনটি অধিকতর গ্রহণযোগ্যতা পায়? অবভিয়াসলি বোর পরমাণু মডেল। কেন? সেটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে আপনার এটা পাওয়া যায় না, কিন্তু বোর পরমাণু মডেলে এটা পাওয়া যায়। এই যে আপনি তো জানেন যে রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যায়। ওখানে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা নাই, কিন্তু এখানে ধারণা আছে। মানে অনেক ধারণা বোর পরমাণু মডেলে পাওয়া যায়। এটা অনেক বেশি আপনার স্থায়ী বা অনেক বেশি আপনার গঠন বহন করে। এবার এখন 2 নম্বরে, হ্যাঁ, আমরা এসএসসি 2025-এর নিয়ে কাজ করছি, অর্থাৎ 2027 সালে আপনারা এইচএসসি দিবেন। তা আপনাদের এইচএসসির ক্লাস আছে তো কয়টা বাজে? 9টা বাজে ক্লাস আছে আপনাদের। 9টা বাজে কিন্তু আপনাদের ক্লাস আছে। এইচএসসি 27-এ 9টা বাজে ক্লাস আছে আপনাদের মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো এখন আসেন আপনারা আপনাদের 2026 এবং 27 ব্যাচে যারা মানে বন্ধু বান্ধবরা আছে, আমি বলবো না যে ভিডিওটা শেয়ার করতে হবে, এটা আমি কখনোই বলবো না। বাট আপনারা ওই বন্ধু বা বান্ধবীদেরকে একটু জানাই দিবেন যে আমাদের এখানে শনি সোম বুধ ক্লাস হয়, লাইভ ক্লাস, অর্থাৎ ইউনিট টিচিং মেথডে লাইভ ক্লাস হয় ফেসবুক পেজে যেটা। আর এগুলো কিন্তু আবার আপলোড করে দেবো ইউটিউবে, আপনারা ইউনিট টিচিং মেথডে আবার দেখতে পাবেন এগুলো। তো যাক, এতটুকুই ছিল আমার ছাত্রছাত্রীদের সামনে আলোচনা। আশা করছি সমস্ত জিনিসগুলো আমার স্টুডেন্টরা ভালো মতন বুঝতে সক্ষম হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে তো আবার শোন, তোরা চলে যাচ্ছিস শুধু বারবার। সাবস্ক্রাইব করেছিস তোরা? সাবস্ক্রাইব করবি, আবার পেজে কিন্তু অবশ্যই ফলো বাটনে, পেজে ফলো বাটন, যেটা ফলো বাটন এই যেভাবে গুতা মারবি, গুতা মানে হচ্ছে চাপ দেওয়া, চাপায়ের ভাষা শিখে নে। ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।